সংসারের কাজ থেকে কোনো মেয়েরই রেহাই নেই। প্রত্যেকটা মেয়ের ধনী হোক দরিদ্র হোক, প্রত্যেকটা মেয়েরই সংসারের কাজকর্ম করতে হয়। সে যদি একজন রানীও হয়, দাসীদের পিছু পিছু থেকে তাকে কাজ বুঝিয়ে দিতে হয়, দেখতে হয়, তদারকি করতে হয়। এই কাজ থেকে কিন্তু কোনো মেয়েরই রেহাই নেই। তো এই সংসারের কাজগুলো কিভাবে করলে খুবই সহজের সাথে সময় স্বল্পতা নিয়ে করা যাবে, সেই টিপস এবং ট্রিপসগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজ ওয়ার্ল্ড। তো সকালের নাস্তা দিয়েই শুরু করছি ব্লগটা, যেহেতু ডেলি ব্লগ শেয়ার করছি তাই সকালের নাস্তা দিয়েই। তো সকালের নাস্তার জন্য আমার কাছে সবচেয়ে ইজি লাগে ব্রেড টোস্ট। এটা তৈরি করতে যেরকম সহজ, আর এটা বানাতেও বেশি সময় লাগে না, আর খেতেও ভালো লাগে। এছাড়া আমি রুটি একটুও পছন্দ করি না, তার কারণে আমি বেশিরভাগ সময় পাউরুটি টোস্ট কিংবা অন্যান্য যেগুলো একদম ইজি নাস্তা, আর তা না হলে চা দিয়ে বিস্কিট, এগুলোই খাওয়া হয়। তো ব্রেড টোস্ট করতে কিন্তু আমরা কম বেশি সবাই পারি, তবুও একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। অনেক জায়গায় আমি দেখেছি ডিমের সাথে চিনি মিক্স করেই মতো, মানে সামান্য চামচ দিয়ে নেড়ে চেড়েই অনেকে টোস্টটা করতে চলে যায়। এখানে আমি বলবো যে ভালোভাবে চিনিটাকে যদি আমরা গলিয়ে না নিই, তাহলে দেখা যায় টোস্টটা কিন্তু মিষ্টি হয় না। আমরা চিনি অনেক দেই, কিন্তু টোস্টটা মিষ্টি হয় না, চিনিটা তলানিতে থেকে যায়, পরে চিনিটা পুরোই ওয়েস্ট যায়। সেক্ষেত্রে আপনারা একটু মনোযোগের সাথে কিছুক্ষণ চিনিটাকে ভালো করে ফেটিয়ে নেবেন ডিমের সাথে ভালো করে, তাহলে চিনিটা গলে যাবে। তো এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিয়েছি, অনেকে তেল দিয়ে করে, অনেকে বাটার দিয়ে, তবে আমার কাছে ঘিয়ের গ্রানটা খুবই ভালো লাগে, ছোটোবেলা থেকে এটা আমি ভীষণ পছন্দ করি। তাই এখানে আমি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। আর আরেকটা জিনিসও অনেকেই করে, অথবা আমি করতাম আগে, সেটা হচ্ছে চুলার আঁচটা অনেক বেশি বাড়িয়ে দিতাম, যার কারণে টোস্টটা পুড়ে যেত। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে দিয়ে সবসময় করতে হবে কাজটা। তো এই তো আমার পাউরুটি টোস্ট করা শেষ, খাওয়াও শেষ। এখন একটু কফি তৈরি করে নিচ্ছি। সকাল হোক বা বিকেল, এক কাপ চা কিংবা কফি না হলে আমার যেন চলেই না। সারাদিনের অলসতা কাটতে অথবা ঘুম ঘুম ভাবটা কাটাতে, মাথা ব্যথা দূর করতে চায়ের কফির অভ্যাস এত বেশি হয়ে গিয়েছে যে এখন চা কফি না খেলে মনেই হয় যে আমার বুঝি মাথা ব্যথা করছে, আমার ঘুম পাচ্ছে। তো এই জন্য আমি এখানে কিছুটা কফি তৈরি করে নিচ্ছি। যদিও বেশিরভাগ আমার চা খাওয়া হয়, কারণ চাটাই আমার পছন্দ, তবে মাঝে মাঝে আমি কফিও খাই। তো এই যে কথা বলতে বলতে আপনাদের সাথে কফি তৈরি করে ফেলেছি, আর কফি তৈরির প্রসেসটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। তো এরপর আমি চলে যাচ্ছি আমার মূল কাজে। আজকে আমার কিছু রসুন করতে হবে, এই জন্য আমি একটা হ্যাক ইউজ করি রসুন ব্লেন্ড করার জন্য, রসুন ছেলার জন্য। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি, এটা আপনারা কিন্তু টিপস হিসেবে নিতে পারেন। তো আমি প্রথমে বড় রসুন ইউজ করি সবসময় রসুন ব্লেন্ড করার সময়। বড় রসুনগুলোকে পুরো চামড়া সহ বা খোসা সহ তুলে ফেলা যায়, আর রসুন ছিলার সময় বা রসুন ব্লেন্ড করার সময় সবসময় চেষ্টা করবেন রসুনের খোসাটাকে সম্পূর্ণ ছিলে রসুনেরকে একদম ক্লিন করে ব্লেন্ডারে দেওয়ার জন্য। এতে করে আমাদের ব্লেন্ডার কিন্তু অনেক দিন ভালো থাকে, কারণ আঁশ জাতীয় জিনিস অতিরিক্ত দিয়ে ব্লেন্ড করতে গেলে ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেক পরিমাণে বেড়ে যায়। আর আরেকটা জিনিস রসুনটা একদম স্মুথ আর একদম মিহি হয়ে যায়। তো এই জন্য আমি প্রথমে রসুনটাকে ছিলে নিব। আর রসুন ছিলতে কিন্তু একটুখানি কষ্ট আছে, আমরা কম বেশি সবাই জানি, নখ দিয়ে তুলে তুলে রসুন ছিলতে তুলতে নখ ব্যথা হয়ে যায়। তবে আপনাদের সাথে আজকে যে প্রসেসটা শেয়ার করছি, এটাতে কিন্তু আপনাদের এই রসুনগুলো ছিলতে বড়জোর 5 মিনিট লাগবে। প্রথমে আমি রসুনগুলোকে ভেঙে ভেঙে নিচ্ছি, প্রত্যেকটা রসুনকে ভেঙে আলাদা আলাদা করে নিচ্ছি। তারপরে আমি এগুলোকে ওভেনে দিয়ে দেব। আর এগুলো যখন আমরা ওভেনে দিব, তো সাথে সাথে দেখা যাবে এগুলো ওভেনের ভিতর 2 থেকে 3 মিনিট গরম করার সাথে সাথেই এটা 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ঠান্ডা হওয়ার জন্য দিতে হবে। এবং ঠান্ডা হওয়ার পর এগুলো কিন্তু খোসাটা একদম গা থেকে খুলে আসবে। তখন আপনি জাস্ট হাত দিয়ে একটুখানি টান দিলেই খোসাটা সম্পূর্ণ চলে আসবে হাতের মধ্যে। আর এই প্রসেসটা কিন্তু সত্যি কার্যকরী। তো আমি কিছুক্ষণ রসুনটাকে প্রথমে ঠান্ডা হতে দিব। ওভেনে দেওয়ার পর ধরেই মতো যদি রসুনটাকে আমরা ছিলতে যাই, তাহলে কিন্তু হাতে লাগা একটা ভয় থাকে। তো অনেকেই ভাবতে পারেন যে রসুনটা তো সেদ্ধ হয়ে গিয়েছে, অনেকটা নরম হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু রসুনটাকে ব্লেন্ড করবো, এতে কোনো অসুবিধা নেই। আর এটা চাইলে কিন্তু আপনারা এভাবে ছিলে রেখে দিয়ে এটাকে পরেও ব্লেন্ড করতে পারেন, ফ্রিজে রেখে দিতে পারেন খোসাটা ছিলে একদম ভালো করে।
তো এই যে আমি রসুনটাকে ওভেন থেকে বের করে 30 সেকেন্ড পরেই এটাকে এই যে খোসা ছেলার জন্য নিচ্ছি। প্রায় প্রত্যেকটা রসুনের গা থেকেই চামড়া খুলে খুলে এসেছে। কিছু একটা দুটো রয়ে গেছে যেগুলো ভালোভাবে তাপ লাগেনি, সেগুলো হয়তো খুলে আসেনি, কিন্তু একদম প্রায় প্রত্যেকটা রসুনেরই গা থেকে চামড়া খুলে খুলে এসেছে। তারপর জাস্ট 5 থেকে 6 মিনিটের ভেতরে আমি প্রত্যেকটা রসুন ছিলে একদম ক্লিন করে ফেলেছিলাম। আর এই হ্যাকটা এত বেশি কাজের, এটা আপনারা জাস্ট একবার বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না। এই যে আমি রসুনগুলোকে একদম ছিলে নিয়েছি, একটা চামড়াও কিন্তু রসুনের গায়ের মধ্যে নেই, পুরা মিহি হয়ে গেছে রসুনগুলো। এভাবে করে প্রত্যেকটা রসুন আমি ছিলে নেব। এরপর আপনারা চাইলে কিন্তু সাথে সাথে ব্লেন্ড করে ফেলতে পারেন, আবার চাইলে আপনারা রেখেও দিতে পারেন ফ্রিজের মধ্যে। এটাকে আপনারা যে কোনো সময় ডিপ কিংবা নর্মাল থেকে নিয়ে তারপর ব্লেন্ড করতে পারবেন। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, রসুন ডিপ কিংবা নর্মালে রাখার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করে রাখবেন। একটু অসাবধানতা কিংবা বক্সের ঢাকনা অথবা পলিথিন যদি একটুখানি লুজ থাকে তাহলে কিন্তু পুরোটা সম্পূর্ণ ফ্রিজ কিন্তু রসুনের গন্ধ হয়ে যাবে। এরপর আপনারা এই গন্ধটা দূর করতে অনেকখানি ঝামেলায় পড়বেন। তো এই যে আমি রসুনটাকে ছিলে এখন ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার ক্ষেত্রে একটা জিনিস প্রসেস ফলো করবেন, সেটা হচ্ছে ধরেই অনেক বেশি পানি দিয়ে দেওয়া যাবে না ব্লেন্ডারের মধ্যে, তাহলে রসুনটা মিহি হবে না, আদা রসুন বা যে কোনো জিনিস মিহি হবে না, একদম পানি পানি হয়ে যাবে। তো আমি অল্প পরিমাণে পানি দিয়ে এটাকে প্রথমে দিয়েছিলাম। তো কিছুক্ষণ যখন এটা ব্লেন্ড হয়ে এটা যখন পানিটা একদম শুষে নিয়েছে, তখন আমি আবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, দিয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ ব্লেন্ড করে নেব। এভাবে ধৈর্য ধরে কিছুক্ষণ সময় নিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। আর অবশ্যই অল্প অল্প পানি দিয়ে বারবার নেড়ে চেড়েই ধৈর্য সহকারে ব্লেন্ড করতে হবে। এক্ষেত্রে আমাদের ব্লেন্ডার কিন্তু অনেক দিন ভালো থাকে, অনেক দিন বলতে গেলে একদম বছরের পর বছর, যুগের পর যুগ। তো এই যে আমার রসুনগুলো কিন্তু একদম মিহিভাবে ব্লেন্ড হয়েছে, একদম মিহি মানে একদম পেস্ট হয়ে গিয়েছে। আমি অনেকের বাসায় দেখি রসুন পেস্ট ইউজ করে, রসুনটা একটু আস্তে আস্তে থেকে যায়, ভালোভাবে মিহি হয় না, ব্লেন্ড হয় না। তবে এই ক্ষেত্রে কিন্তু আমি রসুনগুলোকে একদম মিহি ব্লেন্ড করে ফেলেছি, এটা এত সুন্দরভাবে বাটা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি একটা টাইট বক্সে রেখে ডিপ ফ্রিজে রেখে দেব। এখন আমি এখানে একটা ইলেকট্রিক কেটলির মধ্যে পানি গরম করার জন্য পানি নিয়ে নিচ্ছি। আমি আসলে সব সময় প্রত্যেকটা রান্নাতে গরম পানি ব্যবহার করি, আর গরম পানি ব্যবহার করলে রান্না কিন্তু খুবই সহজ হয়ে যায় এবং খুবই তাড়াতাড়ি হয়। ভাত, তরকারি, ডাল যে কোনো রান্নায় অবশ্যই গরম পানি ব্যবহার করলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় এবং খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এই জন্য আমি আসলে একটা ভুল করে ফেলেছিলাম, প্রথমে ভুল ফ্ল্যাগ লাগিয়েছিলাম। তারপর এখানে আমি ডাল ধুয়ে ভিজিয়ে নিব। এখন আমি ডাল রান্না করার আগে সব সময় ডালটাকে ভিজিয়ে রাখি, আর ডালটা যদি ভিজিয়ে রাখা হয় তাহলে এটা খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায়, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবং এজন্য রান্না করার মিনিমাম আধা ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আমি এটাকে একদম টাটকা বলক পোড়া গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে আমি আমার অন্যান্য কাজগুলো করে ফেলবো। এখানে এখন আমি পেঁয়াজ কেটে নিয়েছি, একদম 1 বক্স পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ কাটা থাকলে যে কোনো রান্না করা একদম ইজি হয়ে যায়, এটা আমরা কম বেশি সবাই জানি। তবে পেঁয়াজ বেশি করে কাটতে গেলে দেখা যায় চোখের পানি পড়ে, এটা একটা কমন সমস্যা। এটার জন্য আমি আপনাদেরকে একটা ইজি ওয়ে বলে দিতে পারি, সেটা হচ্ছে পেঁয়াজটা কাটার ঠিক আধা ঘন্টা বা 40 মিনিট আগে, পারলে আরও আগেই পেঁয়াজটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। পেঁয়াজটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে যে পেঁয়াজের ঝাঁঝটা অনেকখানি কমে যায়, বলতে গেলে একদমই চলে যায়। আর পেঁয়াজের চামড়াও কিন্তু খুব সহজে চলে আসে, ছেলা হয়ে যায়। আর পেঁয়াজের চামড়াটাও সহজে ছেলা হয়ে গেল, আর পেঁয়াজের ঝাঁঝটাও চলে গেল। এতে কিন্তু পেঁয়াজ কাটতে অনেকখানি সুবিধা হয়। আর সংসারের শুরুতে আমি পেঁয়াজ কাটতে খুবই কান্নাকাটি করতাম, বলতে গেলে কাটতেই পারতাম না চোখের পানির জন্য। তবে এই প্রসেস ফলো করার পর আলহামদুলিল্লাহ এখন আমার পেঁয়াজ কাটতে কিন্তু একটুও কষ্ট হয় না। পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রাখলে পেঁয়াজের ঝাঁঝটা অনেকখানি কমে যায়। এখন পেঁয়াজের ঢাকনাটা ভালো করে আটকে ফ্রিজের মধ্যে রেখে দেব। এটাও আমরা অনেকেই ভুল করি, যার কারণে ফ্রিজে অনেক বাজে একটা স্মেল হয়ে যায়। আর এই স্মেলটা কিন্তু আমরা সহজে দূর করতে পারি না। এই ক্ষেত্রে যে কোনো খাবার যখন আমরা ফ্রিজে রাখি, যে কোনো নর্মাল খাবার, তখনই ফ্রিজের মধ্যে সেই খাবারেও পেঁয়াজের গন্ধ কিংবা রসুনের গন্ধ হয়ে যায়।
ফ্রিজে খাবার রাখার সময় অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ রসুন বা অতিরিক্ত গন্ধ ছড়ানো যে খাবারগুলো হয়, অতিরিক্ত স্মেল থাকে, সেগুলোকে টাইট বক্সের ঢাকনা টাইট করে আটকে রাখার জন্য। তো আমি এটাকে একদম ফ্রিজের ওয়াল ঘেঁষে রেখেছি, যাতে করে পেঁয়াজটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। কারণ বেশি করে পেঁয়াজ কেটে রাখলে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, যার কারণে ফ্রিজের দেয়াল ঘেঁষে রাখার চেষ্টা করবেন বক্সটা। তো তারপরে এখানে আমি ভাতের চাল ধুয়ে নিচ্ছি ভাত রান্না করার জন্য। ভাতের চাল একদম ভালো করে প্রথমে ক্লিন করে নিচ্ছি, এটা আমরা কম বেশি সবাই করি কিংবা সবাই জানি। তো আমি ভাতের চালগুলোকে ক্লিন করে এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আর এখান দিয়ে আমি ডালটাকে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আসলে একটা রান্না করতে করতে আরেকটা কাজ যদি করে ফেলি তাহলে আমাদের কাজগুলো কিন্তু ইজি হয়ে যায়। আর আমি যেহেতু সব কিছু ইন্ডাকশান চুলায় রান্না করি একটা একটা করে, সেক্ষেত্রে আমি একটা বসিয়ে দিয়ে আরেকটা করি। তো ডাল হয়ে যাওয়ার পর ভাত প্রায় 30 মিনিটের মতো আমি ভিজিয়ে রেখেছি ভাতের চাউল। তো এখন ভাতের চাউলগুলো ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে বলা চলে। আর এখন ভাত রান্না হতে মাত্র 15 থেকে 20 মিনিটও সময় লাগবে না, খুব সুন্দরভাবে ভাতগুলো ঝরঝরে হয়ে রান্না হয়ে যাবে। আর এখানে আমি একদম বলক তোলা পানি দিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছি, এতে কিন্তু খুব তাড়াতাড়ি 2 থেকে 3 মিনিটের ভিতরেই ভাতটার বলক চলে আসবে। আর আমি প্রথমেই যে কোনো কিছু ভাত হোক ডাল হোক ঢাকনা দিয়ে দিই গরম পানি দিয়ে, যাতে করে এটা খুবই অল্প সময়ের মধ্যে বলক চলে আসে। তো ভাত রান্না হয়ে যাওয়ার পর আমি এখানে শিং মাছ বসিয়ে দিয়েছি। শিং মাছের জন্য প্রথমেই আমি তেল দিয়ে পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে প্রথম ভাজা করে নিচ্ছি। আর প্রত্যেকটা রান্না কিংবা প্রত্যেকটা কাজই আমার অভিজ্ঞ আপুরা হয়তো ভালোভাবেই আমার থেকেও জানেন। তবুও যারা আমার মতো একদম নতুন সংসারী, কাজবাজ একদম কম বুঝেন, আমার মতো নতুন সংসারে এসেছেন, তাদের জন্য আমার আজকের টিপসগুলো হয়তো একটু হলেও কাজে আসবে। তো আমি যেটা বলেছিলাম, প্রত্যেকটা খাবারেই কিন্তু একদম টাটকা গরম পানি ব্যবহার করি, এতে রান্নাগুলো হতে কিন্তু খুব অল্প সময় লাগে, যেটা আমি রেগুলার করি। যেহেতু আমি ইন্ডাকশান চুলায় রান্না করি, একটা একটা করে রান্না করতে হয়। আর আমার বাসায় যেহেতু গ্যাস নেই, যার কারণে আমি খুব ঝটপট করার জন্যই গরম পানি ব্যবহার করি। ভাত হোক ডাল হোক সব কিছু ভিজিয়ে রান্না করি, এক্ষেত্রে রান্নাগুলো খুবই তাড়াতাড়ি এবং অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো কথা বলতে বলতে এখানে আমি হলুদ মরিচ আর মাছের মশলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ মাছটাকে কষিয়ে নিব। হলুদ মরিচ মাছের মশলা দিয়ে আগে ভাগে মাছটাকে কিছুক্ষণ কষালে মাছের রঙটা খুব সুন্দর হয়, মাছের কালারটা। আগে ভাগে অনেকেই আদা ধনিয়া সব কিছু একসাথে দিয়ে দেয়, যে ভুলটা আমি আগে করতাম। সেক্ষেত্রে কিন্তু অনেকখানি মশলা দেওয়ার পরেও মাছের রঙটা বা মাংসের রঙটা কিন্তু বের হতো না, দেখা যেত রঙটা কেমন ফ্যাকাশে হয়ে থাকতো। তো আগে ভাগে হলুদ এবং মরিচ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর বাকি মশলা দিয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিয়েছি রসুন বাটাটা আমি পেঁয়াজের সাথে প্রথমেই দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি কিছু আলু দিয়ে দিয়েছি, আলু কুচি। তারপর দিয়ে দিয়েছি টমেটো, আলুকে আমি কিউব করে কেটে নিয়েছি। আর তারপর টমেটো দিয়ে এখন আমি একদম বলক তোলা গরম পানি দিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা হচ্ছে আমার শেষবার ঝোল দেয়া। আর আমি সব সময় অল্প পানি দিয়ে তরকারি রান্না করি, এক্ষেত্রে তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়। তরকারিতে ঝোল কিংবা পানি বেশি দিলে তরকারির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়, প্রপার টেস্টটা তরকারিতে পাওয়া যায় না। এখানে আমার মনে হয়েছে যে একদম অল্প হয়েছে পানি, তাই অল্প একটু পানি আরও দিয়ে দিয়েছি। তো এই তো আমার মাছ রান্না একদম শেষ। আর আলহামদুলিল্লাহ আমার 2 ঘন্টার ভিতরে রান্নাঘরের সব কাজ রান্না বান্নার সব কিছু কিন্তু শেষের পথে হয়ে যায় অল্প সময়ের মধ্যে। যেহেতু আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, তাই আমি এই প্রসেসগুলো ফলো করে কাজ করি, যার কারণে রান্নাবান্না খুব শীঘ্রই শেষ হয়ে যায়। তো থালা বাসন ধোয়া নিয়ে আপনাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করি। সেটা হচ্ছে অনেকেই আমরা বেশিরভাগ সময় সব থালা বাসনকে বেসিনে একসাথে রেখে দেই। তো এক্ষেত্রে তেলওয়ালা যে থালা বাসনগুলো আছে, যেগুলোকে সাবান দিয়ে ধুতে হবে, সেগুলো এবং তেল ছাড়া একদম নর্মাল থাকে, যেগুলোতে আমরা চা খেয়েছি কিংবা নর্মালি কোনো তৈলাক্ত খাবার নেইনি, সেগুলো একসাথে হয়ে তৈলাক্ত হয়ে যায়। তখন আমাদেরকে কী করতে হয়, সবগুলো প্লেট বাটি বা থালা বাসন মাজতে হয় একসাথে। তো এই ভুলটা করতে যাবেন না, তেলওয়ালা থালা বাসন এবং তেল ছাড়া পাতিল বা বাটি প্লেট সব কিছু আলাদা রাখবেন। তাহলে দেখা যাবে যে যেগুলো তেল নেই সেগুলো এমনিতেই নর্মালি একটু পানি দিয়ে ঝাঁকিয়ে নিলেই হয়ে যায়। আর যেগুলোতে তেল আছে
সেগুলোকে কিন্তু আমাদেরকে সাবান দিয়ে মেজে মেজে ধুতে হয়। তো সব কিছুকে যদি আমরা সাবান দিতে যাই সেক্ষেত্রে আমাদের সাবানও অতিরিক্ত খরচ হয়, সাবানের অপচয় তো হয়ই, সাথে পানির অপচয় হয়, সময়ের অপচয় হয়, সব কিছু এক্সট্রা করে মাজো, তারপরে ধো, সাবান দাও। আর যদি আমরা তেলওয়ালা এবং তেল ছাড়া বাসন একসাথে না করি তাহলে কিন্তু যেগুলোতে তেল থাকে না সেগুলোকে নর্মালি ধুয়ে রেখে দেওয়া যায় একদম ফটাফট, আর যেটাতে তেল আছে সেটাকে সুন্দর করে মেজে তারপরে রাখা যায়। আরেকটা জিনিস হচ্ছে ধুয়েই অনেকে তাকের মধ্যে রেখে দেয়, পানি ঝরায় না। এক্ষেত্রে তাকটা কিন্তু খুব তাড়াতাড়ি পিচ্ছিল হয়ে যায় এবং ময়লাও হয়ে যায়, বারবার কিন্তু তাকটাকে ক্লিন করা লাগে। রান্নাঘরের যে তাকের মধ্যে আমরা প্লেট বাটি রাখি, তো এই জন্য প্রথমে আমি ধুয়ে এগুলোকে এই জায়গায় রেখে দিই। যখন পানিটা ভালোভাবে ঝরে যায় ঠিক তখন তাকের মধ্যে রাখলে দেখা যায় যে পানিটা একদম ভালো করে ঝরার পর তাকের মধ্যে রাখলে তাকটা কিন্তু তাড়াতাড়ি ময়লা হয় না, তাকে যে পিচ্ছিল পিচ্ছিল ভাবটা আছে সেটাও বারবার আসে না, আর তাকটাকেও বারবার ক্লিন করা লাগে না। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, যারা এই পর্যন্তই আমার সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। আর আরেকটা অনুরোধ আপনাদের সবার কাছে করতে চাই, সেটা হচ্ছে অনেকেই এসে ভিডিওতে বলেন যে বন্ধু হয়েছি, আমার পরিবারে আসবেন, আমার পরিবারের সদস্য হবেন, বন্ধু হবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কিংবা আমি আপনার বন্ধু হলাম, অথবা কোনো ইঙ্গিতপূর্ণ রকমের কমেন্ট করে যায়। এক্ষেত্রে চ্যানেলের রিচ কিন্তু একদম সাথে সাথে ডাউন হয়ে যায়, চ্যানেলটা ফ্রিজ হয়ে যায়, চ্যানেলের কোনো ভিডিওতে আর ইউটিউব ইমপ্রেশন দেয় না। এই ক্ষতিটা যেমন আপনার নিজের হচ্ছে তেমন কিন্তু আমার খুব বেশি ক্ষতি হচ্ছে। ইদানিংকালে আমার ভিডিওগুলোতে একদমই রিচ নেই, যার কারণে আমি খুব বেশি ভুক্তভোগী হচ্ছি। ভিডিও কন্টেন্ট কোয়ালিটি ও আমি অনেক ইমপ্রুভ করার চেষ্টা করেছি, কিন্তু আমার ভিডিওতে তারপরেও রিচ নেই, মানুষ দেখছে না। তার এই সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা। তাই আপনাদের কাছে অনুরোধ করব দয়া করে আপনারা এটা করে নিজের এবং অন্যের ক্ষতি করবেন না। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন কিংবা আমার সাথে যুক্ত হন, আমার কমিউনিটি পোস্টে একটা ইমোজি কমেন্ট করে দিয়ে যাবেন, আমি সময় মতো আপনাকে অবশ্যই সাহায্য করব। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।